মধ্যরাতে শেষ হচ্ছে ডাকসু নির্বাচনের প্রচারণা, মিছিলে মুখর ঢাকা বিশ্ববিদ্যালয়। অভিযোগ পাল্টা অভিযোগ শেষ মুহূর্তেও। বিএনপিকে ছাড়াই কাল প্রথম ধাপে ৭৮টি উপজেলায় ভোট গ্রহণ। ২৮ উপজেলায় চেয়ারম্যান পেল বিনা প্রতিদ্বন্দ্বিতায়। এবং সদরঘাটে লঞ্চের ধাক্কায় নৌকাডুবিতে নিহতদের বাড়িতে শোকের মাতম। এখনো খোঁজ মেলেনি একজনের। দেখছিলেন শিরোনাম। জনপদের সময়ের সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। মধ্যরাতে শেষ হচ্ছে ডাকসু নির্বাচনের প্রচারণা। শেষ দিনে ব্যস্ত প্রার্থীরা। ডাকসু নির্বাচনের খবর জানাতে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন রিপোর্টার খান মোহাম্মদ রুমেল। সঙ্গে আছেন ডাকসু নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতাকারী বিভিন্ন দলের প্রতিনিধিরা। সরাসরি চলে যাচ্ছি সেখানে। জানেন যে আর মাত্র কয়েক ঘন্টা সময় বাকি রয়েছে, তারপরে ডাকসু নির্বাচনের প্রচারণার সময় শেষ হয়ে যাবে এবং আগামী পরশুদিন ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো দীর্ঘ প্রায় ৩ দশক পর যে নির্বাচনটি হতে যাচ্ছে, সেই নির্বাচনে যারা প্রার্থিতা করছেন বিভিন্ন প্যানেল থেকে, বিভিন্ন সংগঠন থেকে, তাদের মধ্যে বেশ কয়েকজন আমাদের সঙ্গে উপস্থিত আছেন। কথা বলবো তাদের সঙ্গে। প্রথমেই যাচ্ছি আনিসুর রহমান খন্দকার অনিকের কাছে। তিনি ছাত্র দলের মনোনয়নে জিএস পদে নির্বাচন করছেন। তো অনিক, আপনি যদি নির্বাচিত হন, সেই ৩ দশক পর যে নির্বাচনটি হতে যাচ্ছে, তো সেই নির্বাচনে সাধারণ শিক্ষার্থী যারা আছেন, যাদের ভোটে আপনারা নির্বাচিত হবেন, তো সেই সাধারণ শিক্ষার্থীদের জন্য আপনারা কি করবেন? সাধারণ শিক্ষার্থীদের জন্য আমাদের যেহেতু এটি ডাকসু নির্বাচন একটি শিক্ষার্থীদের সংসদ, সেই জায়গা থেকে আমাদের প্রথমেই যে বিষয়টিকে আমরা গুরুত্ব দিচ্ছি, একটি ভীতিহীন ক্যাম্পাস, যেখানে নির্ভয়ে শিক্ষার্থীরা তাদের কথাগুলো বলতে পারবে, মনের কথাগুলো, প্রাণের কথাগুলো। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস হবে আবাসন সংকটবিহীন একটি ক্যাম্পাস। বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিগুলো থাকবে আধুনিকায়িত এবং পুরো বিশ্বের যে মান, সে মানটি রক্ষা হবে সেই বিশ্ববিদ্যালয়ে। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবাধে চলতে পারবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বহিরাগতের যে অনুপ্রবেশ, সেই জায়গা থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কখনোই হুমকির মুখে পড়বে না। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শিকার হবে না কোনো ছিনতাইয়ের, চাঁদাবাজির, অথবা কোনো ভাইয়ের যে ভাই তাদেরকে রাজনৈতিক আশ্রয়ে হলে রাখছে অথবা তাদের প্রোগ্রামের বিনিময়ে হলে থাকতে হচ্ছে। থাকবে না গণরুম এবং গেস্ট রুম কালচার। হবে একটি সুন্দর সাংস্কৃতিক বিশ্ববিদ্যালয়, একটি প্রণয়ের বিশ্ববিদ্যালয়, যেখানে একজন আরেকজনের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলবে। একটি সহাবস্থানের বিশ্ববিদ্যালয়, যেখানে ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলো তাদের রাজনৈতিক কর্মকাণ্ড স্বাধীনভাবে পরিচালনা করবে, কেউ বাধা হয়ে দাঁড়াবে না। আমরা চাই বিশ্ববিদ্যালয়টি হোক মুক্ত বুদ্ধি চর্চার একটি বিশ্ববিদ্যালয়। ধন্যবাদ আপনাকে। আবারও আসছি, একটু ডান পাশে যেতে চাই। আছেন ফয়সাল মাহমুদ, তিনি বাম জোটের নির্বাচনে তিনি জিএস পদে নির্বাচন করছেন। তো ফয়সাল মাহমুদ, আপনি যদি নির্বাচিত হন, তাহলে আপনারা যারা ভোটাররা আছেন, যাদের ভোটে আপনারা নির্বাচিত হবেন, সেই ভোটারদের জন্য কি করবেন? ধন্যবাদ। আপনারা জানেন দীর্ঘ ২৮ বছর পরে ডাকসু নির্বাচন হতে যাচ্ছে। ২৮ বছর ধরে এখানে সবচেয়ে বড় যে ঘটনাটা ঘটেছে, সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখানে তাদের যে নেতৃত্ব, যে বিকাশ, সেই বিকাশটা বন্ধ হয়ে গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখানে একটি গণতন্ত্রহীন একটি পরিবেশের মধ্য দিয়ে ২৮ বছর ধরে এখানে রয়েছে। ফলে আমরা প্রথমত ডাকসু নির্বাচনের মধ্য দিয়ে আমরা যদি বিজয়ী হয়, শিক্ষার্থীরা যদি আমাদেরকে বিজয়ী করে, আমরা প্রথম যে কাজটি করব সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সরকার দলীয় ছাত্র সংগঠনের দখলদারিত্ব বন্ধ করব। হলগুলোতে তারা যেভাবে দখলদারিত্ব কায়েম করেছে, সেই দখলদারিত্ব বন্ধ করা হবে। ভাইদের মাধ্যমে ছিটে ওঠা, এই প্রথা বন্ধ করা হবে। প্রথমত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবেই হলে ওঠার অধিকার নিশ্চিত করতে হবে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখানে এর মধ্য দিয়ে এখানে গেস্ট রুমের যে কালচার, এখানে আপনারা জানেন বর্বর একটি কালচার ঢাকা বিশ্ববিদ্যালয়ে চালু করা হয়েছে, এই কালচার বন্ধ করা হবে। প্রশাসনিক যে স্বৈরতন্ত্র, এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নানাভাবেই এখানে প্রশাসনের কাছে গিয়ে, এমনকি শিক্ষকের কাছে গিয়ে এখানে আজকে ধর্ণা দিতে হয়, এবং এমনকি এখানে শিক্ষকরা তাদেরকে নানা সময় বিভিন্ন শিক্ষক এখানে স্বৈরতান্ত্রিক আচরণ করে। শিক্ষার্থীদেরকেই স্বৈরতান্ত্রিক পরিবেশ থেকে আমরা মুক্ত করতে চাই। ঢাকা বিশ্ববিদ্যালয়কে প্রত্যেকটি শিক্ষার্থীর মুক্তভাবে তার মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে চাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক শিক্ষার্থীর রাজনৈতিক অধিকার নিশ্চিত করতে চাই এবং প্রত্যেকটা ছাত্র সংগঠনের রাজনৈতিক যে সহাবস্থান, সেই সহাবস্থান নিশ্চিত করতে চাই।
বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষার্থী রাজনীতি করবে কি করবে না সেটি তার স্বাধীন সিদ্ধান্ত, স্বাধীনভাবে সে তার এই সিদ্ধান্ত নিতে হবে, আমরা সেটি নিশ্চিত করতে চাই। ধন্যবাদ। আমাদের সঙ্গে এইমাত্র যোগ দিয়েছেন ছাত্রলীগের মনোনয়ন এজিএস প্রার্থী সাদ্দাম হোসেন। তো সাদ্দামের কাছে যেতে চাই। সাদ্দাম, আমরা কথা বলছিলাম যে 3 দশক পর ডাকসু নির্বাচনটি হতে যাচ্ছে। তো আপনি যদি নির্বাচিত হন, যে শিক্ষার্থীরা আপনাদেরকে ভোট দেবেন, যাদের ভোটে আপনারা নির্বাচিত হবেন, সেই শিক্ষার্থীদের জন্য আপনি কি করবেন? আমরা আসলে অনেকগুলো বিষয় সামনে নিয়ে এসেছি। আমরা বলেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি পূর্ণাঙ্গ আবাসিক বিশ্ববিদ্যালয়ে পরিণত করতে হবে এবং এটি যেহেতু একটি দীর্ঘমেয়াদী প্রকল্প, সেক্ষেত্রে আমরা চাই সিনেটে এটির আইনগত অনুমোদন দেওয়া হোক, যাতে 4-5 বছর পরে আমাদের যে ছোট ভাই বোনটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসবে তাকে যেন গণরূপের অন্ধকার প্রকোষ্ঠে আর থাকতে না হয়। আমাদের অনাগত দিনের যে প্রেমিকা রয়েছে, সে যখন মেয়েদের হলে সিটের জন্য যাবে, প্রথম দিনেই সে যেন সিটের নিশ্চয়তা পায়, সেরকম একটি ঢাকা বিশ্ববিদ্যালয় আমরা চাই। এবং আরেকটি বিষয় আমরা বলতে চাই, সেটি হচ্ছে আমাদের যে রেজিস্টার বিল্ডিংয়ের যে অটোমেশনের কার্যক্রম আওতায় নিয়ে আসা। আপনারা জানেন যে সামরিক স্বৈরাচারের সময় শামসুর রহমান বলেছিলেন যে উদ্ভট উটের পিঠে চলছে সুদেশ। আজকে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার বিল্ডিং নিয়ে বলার সময় এসেছে যে উদ্ভট উটের পিঠে চলছে রেজিস্টার বিল্ডিং। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আজকে সৌদি আরবের রাজধানী রিয়াদ থেকে টাকা পাঠাতে 30 সেকেন্ড সময় লাগে, সেখানে আমাদের টাকা জমা দিতে জনতা ব্যাংকে 2 ঘন্টা লাইনে অপেক্ষা করতে হয়। পেইন স্লিপে একবার নাম, একবার বিভাগ, একবার সেশন লিখতে হয়। আমরা চাই মোবাইল পেমেন্টের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রুমে বসেই যেন তার কার্যক্রমটি চালাতে পারে, পরীক্ষার ফর্মটি যেন কম্পিউটারে ক্লিক করে তার রুমে বসেই করতে পারে, সেই বাস্তবতা সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা চাই। এবং আরেকটি বিষয় আমরা চাই, সেটি হচ্ছে ডাকসু নির্বাচনটি একটি ক্যালেন্ডার ইভেন্টে পরিণত হোক। আমরা চাই নির্বাচিত নেতৃত্ব প্রতি বছরই নির্বাচিত হোক। 28 বছর পরে একটি নির্বাচন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আত্মতৃপ্ত থাকবে, বলবে অনেক কিছু করে ফেলেছি, এটি নয়। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আদলে আপনি জানেন যে মাইকেল মাস টার্মের 6ষ্ঠ সপ্তাহে প্রত্যেক বছর অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। সেদিক থেকে 11 মার্চের নির্বাচন। সাদ্দাম, আপনার কাছে আবারও আসবো, আমরা একটু এইদিকে যাই। একটু এই পাশে আছেন স্বতন্ত্র জিএস প্রার্থী আসিফুর রহমান। তো আসিফ, আপনার কাছে যাই, আপনি যদি নির্বাচিত হন তাহলে আপনি কি করবেন সেই সাধারণ শিক্ষার্থীদের কল্যাণে? আচ্ছা, আমি একটু শুরুতেই বলতে চাই, আসলে আমার এত ক্ষমতা এখন পর্যন্ত হয়নি যে আমি বিশ্ববিদ্যালয়ে 28 বছর ধরে যে সমস্যাগুলো চলছে সেটা আমি রাতারাতি পাল্টে ফেলতে পারবো, আমি রাতারাতি সমাধান দিতে পারবো। অনেকে অনেক ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন, বলছেন যে 11 তারিখ ইলেকশনের পর এমন একটা সিচুয়েশন ক্রিয়েট হচ্ছে যেন 12 তারিখ ঢাকা বিশ্ববিদ্যালয় বদলে যাবে। 28 বছর আসলে এমন কিছু সমস্যা আমাদের মধ্যে ক্রিয়েট হয়েছে যেগুলো ইচ্ছাকৃতভাবে জিয়ে রাখা হয়েছে, যেগুলো সবসময় বিভিন্ন ছাত্র সংগঠন ব্যবহার করেছে। ক্ষমতাসীন ছাত্র সংগঠনরা তাদের নিজেদের স্বার্থে সেই কাজগুলো ব্যবহার করেছে। আমি সেই অচলায়তন ভাঙতে চাই, সেজন্য প্রয়োজন আসলে শক্তিশালী ডাকসু। শক্তিশালী ডাকসু কেন? ডাকসুর কিছু নীতিমালা আপনি দেখবেন। ডাকসু আপনি এই যে এইসব বলছি যে আমরা এইসব করে ফেলবো, আসলে ডাকসুর এত ক্ষমতা নাই। ডাকসু প্রশাসনের সঙ্গে তাল মিলিয়ে চলতে হয়। প্রশাসনকে নীতি নির্ধারণী পর্যায়ে সহযোগিতা বলেন, তার সাথে দর কষাকষি বলেন, ওই জায়গাটাতে কাজ করতে হবে। আমরা নীতি নির্ধারণী পর্যায়ে কিছু সংশোধনের চেষ্টা করছি। আমরা ওই ধরনের একটি ইশতেহার দিয়েছি যে আমরা কীরকম ডাকসু চাই। ডাকসুর ভিপি জিএস একজন, তাকে উপাচার্য চাইলে তিনি বহিষ্কার করে দিতে পারেন, সমস্ত ডাকসু বিলুপ্ত করে দিতে পারেন। 28 বছর যাবৎ ডাকসু নির্বাচন হয় না, ডাকসুর প্রতিনিধি ছাড়াই সিনেট বসতে পারে। এই ধরনের বিধিবিধানগুলো বাতিলের জন্য আমি কাজ করব। এবং আমি একটা কথাই বলছি, ডাকসু সাধারণ শিক্ষার্থীদের পক্ষে কথা বলার জায়গা, আমরা সাধারণ শিক্ষার্থীদের পক্ষে কথা বলব। ধন্যবাদ আপনাকে। একটু যেতে চাই, নুরুল হক নুরু আছেন, যিনি সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ভিপি পদে নির্বাচন করছেন। তো নুরু, আপনি যদি নির্বাচিত হন ছাত্রদের কল্যাণের জন্য, সেই সাধারণ শিক্ষার্থীদের জন্য আপনার কি প্রতিশ্রুতি থাকবে, আপনি কি করবেন? দেখেন, আমি আসিফ ভাইয়ের কথার প্রসঙ্গটা একটু টেনে বলবো, যেটা আসলে আসিফ ভাই যেটা বলেছে যে ডাকসুর গঠনতন্ত্রে বলা হয়েছে ডাকসু একটি সামাজিক সাংস্কৃতিক সংগঠন যারা শিক্ষার্থীদের বিভিন্ন মেধাভিত্তিক চর্চাকে প্রসারিত করবে, তাদের মেধার বিকাশ ঘটাতে সহায়তা করবে। আমি যদি বলি যে ডাকসুর ভিপি হিসেবে আমি 5টা হল করে দেবো, নির্বাচিত হয়ে পরের বছরই হলের জন্য আন্দোলন করব, এটা ডাকসুর কাজ না, বা এটা ডাকসুর লক্ষ্য উদ্দেশ্য না। তবে হ্যাঁ, যেহেতু ডাকসু থেকে 5 জন ছাত্র প্রতিনিধি বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত মেকিংয়ে সিনেটে থাকে, সেই জায়গা থেকে ছাত্রদের কি চাওয়া পাওয়া রয়েছে তারা সেখানে তুলে ধরতে পারবে। সেই জায়গা থেকে আমরা লক্ষ্য করেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান সমস্যাগুলোর মধ্যে অন্যতম একটি তীব্র সমস্যা হচ্ছে আবাসন সংকট, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়কে বলা হয় উর্বর গণতন্ত্র চর্চার পূর্ণভূমি। কিন্তু সেই পূর্ণভূমি আমরা দেখেছি 90-এর পরবর্তী যে সরকারগুলো ক্ষমতা এসেছে তাদের ছাত্র সংগঠনগুলো একটি দখলদারের প্রতিষ্ঠানে পরিণত করার চেষ্টা করা হয়েছে। আমরা সেজন্য বলেছি যে আমরা যদি ডাকসুর নেতৃত্বে আসতে পারি, আমরা সাধারণ শিক্ষার্থী তথা সকলের জন্য সেই গণতন্ত্র চর্চার পূর্ণভূমি খুলে দেবো, যাতে শিক্ষার্থীরা তাদের মুক্ত জ্ঞান চর্চা অবাধে করতে পারে, সেখানে যেন কোনো রাজনৈতিক বাধার সম্মুখীন হতে না হয়। আপনারা দেখেছেন যে 1990-এর পরবর্তী থেকে বিশেষ করে যখন যে সরকার দল ক্ষমতা এসেছে, তাদের ছাত্র সংগঠন অন্যান্য ক্রিয়াশীল ছাত্র সংগঠনকে মার দিয়ে ক্যাম্পাস থেকে বের করেছে, বিভিন্ন অজুহাতে মেরে অসংখ্যবার তাদের হাত পাও ভেঙে দিয়েছে। আমরা চাই না সেই ধরনের কোনো অপসংস্কৃতি কিংবা অপরাজনীতি ঢাকা নূর, আপনার কাছে আসবো। আমার
আমার সঙ্গে আছেন আমার সহকর্মী ইকরাম হোসেন, যিনি প্রায় গত 1 মাস ধরে ডাকসুর নির্বাচনের যে খবরাখবর সেগুলো সংগ্রহ করছেন। তার সঙ্গে একটু কথা বলতে চাই। ইকরাম, আপনি তো প্রায় 1 মাস ধরে ক্যাম্পাসের এই খবরাখবরগুলো সংগ্রহ করছেন, তো সাধারণ শিক্ষার্থী যাদের কল্যাণের কথা এই প্রার্থীরা বলছেন, তাদের মাঝখানে আপনি ভোট নিয়ে কেমন আগ্রহ দেখেছেন? রুমেল, আমি শুরুতে একটা কথা যদি বলি, আপনি যদি দেখেন যে রাজনৈতিক মত পার্থক্য ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো নিয়ে মোটামুটি সবগুলো সংগঠন বা সবগুলো প্রার্থী কিন্তু একমত। এখানে একাডেমিক যে জঞ্জাল আছে, আমরা বলি যে রেজিস্টার বিল্ডিংয়ে, সেটা সরানোর কথা বলা হচ্ছে লাইব্রেরির কথা, আরও বিভিন্ন ইস্যুতে তারা বিভিন্ন দাবি, তাদের বিভিন্ন প্রতিশ্রুতি ছাত্রদের কাছে তুলে ধরছে। আমার কাছে মনে হচ্ছে এই বিষয়গুলি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে একটা সর্বজনীন সমস্যা হয়ে দেখা দিয়েছে সেটা কিন্তু স্বীকার করতে হবে। তবে যে জিনিসটা আপনি বললেন, সাধারণ ছাত্রছাত্রীরা যেটা চায় যে তারা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে চায় যে নিরাপদে ক্যাম্পাসে থাকুক, তারা চায় যে তাদের পড়াশোনা নির্ধারিত সময়ের মধ্যে শেষ হয়ে যাক, তারা চায় যে 43,000 স্টুডেন্টের জন্য একটা লাইব্রেরি যেখানে আপনার 1,000 স্টুডেন্ট মাত্র পড়তে পারে, সেখানে তাদের জন্য একটা ভালো লাইব্রেরির ব্যবস্থা করা হোক। তারা চায় যে একটা শান্তিপূর্ণ পরিবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়টা চলুক। আপনি জানেন যে এটাকে বলা হয়, তাদের মধ্যে আগ্রহ কেমন দেখছেন এই ভোটকে নিয়ে? ভোট নিয়ে আগ্রহটা তো অনেক বেশি, কারণ হচ্ছে 28 বছর পরে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আবারও ফিরবো। তো আমাদের এই পর্যন্ত ছিল আলোচনা, একটু রাব্বির কাছে যেতে চাই, এরপরে আবার আমরা আলোচনায় যোগ দিব। রাব্বি, ডাকসু নির্বাচন নিয়ে আলোচনা করতে যুক্ত হয়েছেন রিপোর্টার খান মোহাম্মদ রুমেল। জনপদের সময় আরও থাকছে। সদরঘাটে লঞ্চের ধাক্কায় নৌকাডুবিতে নিহতদের বাড়িতে শোকের মাতম, এখনো খোঁজ মেলেনি একজনের। পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে দেশের 78টি উপজেলায় ভোট গ্রহণ কাল। ইতোমধ্যেই ভোট কেন্দ্রগুলোতে পৌঁছে গেছে নির্বাচনী সরঞ্জাম। সুষ্ঠুভাবে ভোট গ্রহণ সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতির কথা জানিয়েছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য, ছবিতে রিপোর্ট। শনিবার সকালে সিরাজগঞ্জের 7টি উপজেলার 673টি ভোটকেন্দ্রে ব্যালট পেপার, স্বচ্ছ বাক্স সহ বিভিন্ন নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়। শাহজাদপুরে শুধু চেয়ারম্যান, সদর ও কাজীপুরে ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান নির্বাচন হবে। আর রায়গঞ্জ, তারাস, চৌহারি ও বেলকুচিতে 3টি পদেই নির্বাচন হবে। সুনামগঞ্জের 9টি উপজেলার 551টি কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী সামগ্রী। শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণের লক্ষ্যে পুলিশের পাশাপাশি মোতায়েন রয়েছে 21 প্লাটুন বিজিবি। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন 10 জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। কুড়িগ্রামের সীমানা জটিলতায় ফুলবাড়ী নির্বাচন স্থগিত হলেও 8টি উপজেলায় অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ। প্রিজাইডিং কর্মকর্তারা নির্বাচনী সরঞ্জাম, ভোট গ্রহণ কর্মকর্তা ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিয়ে স্ব কেন্দ্রে পৌঁছেছেন। এদিকে লালমনিরহাটের 4টি উপজেলায় সুষ্ঠু ও নিরপেক্ষভাবে নির্বাচন সম্পন্ন করতে যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। এছাড়া নাটোর, জয়পুরহাট, পঞ্চগড়, রংপুর, নীলফামারী, নেত্রকোনা, জামালপুর ও হবিগঞ্জ জেলার 42টি উপজেলা নির্বাচনে ভোট গ্রহণের লক্ষ্যে কেন্দ্রগুলোতে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম। তৌফিক মাহমুদ, সময় সংবাদ। আবারও ডাকসু নির্বাচনের খবর জানাতে চলে যাব খান মোহাম্মদ রুমেলের কাছে। তিনি আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে। ধন্যবাদ রাব্বি। এবারে আলোচনায় ফিরতে চাই, আবারও কথা বলতে চাই সাদ্দাম হোসেনের সঙ্গে, যিনি ছাত্রলীগের মনোনয়নে এজিএস পদে নির্বাচন করছেন। সাদ্দাম, এর আগে আপনি নানান প্রতিশ্রুতির কথা বলেছেন যে নির্বাচিত হলে ছাত্রদের কল্যাণে এগুলো আপনি করবেন। তা আপনার কি মনে হয় যে আপনি যদি নির্বাচিত হন এগুলো কার্যকরের ব্যাপারে আপনি কতটুকু আশাবাদী? এমন নয় যে আমাদের কর্মকাণ্ডগুলো, আমাদের প্রত্যাশাগুলো প্রতিশ্রুতি কেন্দ্রিক বা নির্বাচন সামনে রেখে এগুলো আমরা করছি। আমরা মনে করি যে আমাদের যে স্বপ্নের ঢাকা বিশ্ববিদ্যালয়, প্রেমময় ভালোবাসাবাসীর ঢাকা বিশ্ববিদ্যালয়, তারুণ্যের জাগরণের ঢাকা বিশ্ববিদ্যালয়, সেটা একটি অব্যাহত সংগ্রামের ধারা। এবং যে আলোচনা আমি শুনছিলাম তাতে আসিফ ভাই এবং নূরের আলোচনা শুনে মনে হচ্ছিল যে ডাকসুর কর্মকাণ্ড সম্ভবত ক্লাব কর্মকাণ্ড কেন্দ্রিক। ডাকসু শুধুমাত্র ক্লাব নয়, ডাকসু যদি ক্লাবই হতো তাহলে টিএসসির সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলো কিন্তু এই 2 দশকে ডাকসুর কাজগুলো তারা অব্যাহত রেখেছে। এবং একই সঙ্গে উপাচার্যের ক্ষমতা নিয়ে তিনি সাংবাদিকতা করেছেন, তাকে আমি বিনয়ের সঙ্গে প্রশ্ন করছি যে এই যে উপাচার্যের ক্ষমতা রয়েছে, এই ক্ষমতার কি কখনো প্রয়োগ হয়েছে কখনো? বা আমাদের এই যে নিয়মটি রয়েছে এটিকে আমরা একটা আলংকারিক নিয়ম মনে করি, দ্য কুইন ক্যান ডু নো রং। আপনি জানেন যে ব্রিটেনের রানীর অনেক ক্ষমতা রয়েছে, আসলে তো তিনি সেটি কখনো করেননি। এই নিয়মের মধ্য দিয়ে ছাত্রদলের আমানুল্লাহ আমান দায়িত্ব পালন করেছেন, ছাত্র ইউনিয়নের মুজাহিদুল ইসলাম সেলিম দায়িত্ব পালন করেছেন, ছাত্রলীগের সুলতান মনসুর দায়িত্ব পালন করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এত বছরের ইতিহাসে তো কখনো কোনো
ঘটনা ঘটেনি। আর আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কথা দিতে চাই যে তারা আমাদের নির্বাচিত করুক বা না করুক, আমরা যে স্বপ্নগুলোর কথা তুলে ধরছি সেগুলোর জন্য আমরা কাজ করব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বার্থের নিরাপত্তার জন্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বপ্নের নিরাপত্তার জন্য আমরা সবসময় কাজ করব। আমরা এমন ঢাকা বিশ্ববিদ্যালয় চাই না যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফুল ফুটুক আর নাই ফুটুক, বিশ্ববিদ্যালয়ে বোমা ফুটবেই, বা সেই যে আমার টেন্ডারবাজি নানা রঙের দিনগুলো, সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা চাই না। আমরা চাই না ঢাকা বিশ্ববিদ্যালয়ে শামসুন্নাহার হলে আবার সেই বর্বর নির্যাতনের ঘটনা ঘটুক। আমরা চাই না ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবার, আপনি জানেন যে 1989 সালে সুলতান মনসুরের নেতৃত্বে যে প্যানেলটি বিজয়ী হয়, সেই প্যানেলটি বিজয়ী হওয়ার পরে রোকেয়া হলের শিক্ষার্থীরা যখন সেই প্যানেলের সমর্থনে মিছিল বের করেছিল, সেই মিছিলের উপর হামলা চালানো হয়েছিল। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের কথা দিতে চাই, আমরা সাতজনকে আমাদের প্যানেলে অন্তর্ভুক্ত করে যে সম্মান দেখিয়েছি, তারা আমাদের সঙ্গে থাকুক বা না থাকুক, আমরা মৌলবাদের প্রশ্নে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের রক্ষার প্রশ্নে সবসময় তাদের জন্য কাজ করি। ধন্যবাদ আপনাকে। একটু এবার কথা বলতে চাই অনেকের সঙ্গে, যিনি ছাত্র দলের মনোনয়নে জিএস পদে নির্বাচন করছেন। তো অনেক, আপনিও তো অনেক প্রতিশ্রুতির কথা বললেন যে নির্বাচিত হলে ছাত্রদের কল্যাণে এগুলো আপনি করবেন। তো আপনিও যদি জানতে চাই আপনার কাছে যে সেই প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে বা কার্যকর করার ক্ষেত্রে আপনি কতটুকু আশা রাখেন? দেখুন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সর্বশেষ ডাকসু নির্বাচনে বিজয়ী হয়ে তাদের কর্মকাণ্ডে প্রমাণ করেছে ছাত্রদল চাইলে আসলে অনেক কিছুই করতে পারে। আর করার জন্য আপনি যে কোনো ছাত্র কল্যাণমূলক কাজ করার জন্য সর্বপ্রথম আপনার দুটি জিনিস প্রয়োজন, একটি হচ্ছে আপনার ইচ্ছা আর দুটি হচ্ছে সামর্থ্য। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল প্যানেলের যারা আছে তাদের প্রত্যেকেরই সেই ইচ্ছা আছে এবং সামর্থ্য আছে। সুতরাং আমি মনে করছি জাতীয়তাবাদী ছাত্রদল বিজয়ী হলে শুধুমাত্র কথার ফুলঝুরি নয়, এবং বিগত দিনগুলোতে যারা চেষ্টা করেও করতে পারেনি তাদের মতো না করে ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি সুন্দর পরিবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহাবস্থানে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সহনশীল রাজনীতির ঢাকা বিশ্ববিদ্যালয়, মুক্ত চিন্তা চর্চার ঢাকা বিশ্ববিদ্যালয় হিসেবে পরিণত করতে পারবে। আর জাতীয়তাবাদী ছাত্রদল অতীতের সকল ছাত্র সমস্যার সংকটে এবং সকল অধিকার আদায়ের প্রশ্নে সবসময় একাত্ম পোষণ করে সঙ্গে রয়েছে। সেই জায়গা থেকে সাধারণ শিক্ষার্থীরা মনে করে আস্থার জায়গা রয়েছে ছাত্রদলে, এবং ছাত্রদল তারুণ্য ভিত্তিক একটি প্যানেল দিয়েছে ডাকসুতে, যাদের প্রত্যেকেই ডাইনামিক, এবং সাধারণ শিক্ষার্থীরাও সেই জায়গা থেকে মনে করে যে ছাত্রদল যদি নির্বাচিত হয় তাহলে তাদের দেয়া যে প্রতিশ্রুতি সেগুলো শুধুমাত্র কথার ফুলঝুরি নয়, সেই জায়গা থেকে সাধারণ শিক্ষার্থীরা তাদের অধিকার পাবে। আর কোনো আবু বকর বা হাফিজুর মারা যাবে না ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। আর কোনো কথায় শুধু কথার ফুলঝুরিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিমোহিত হয়ে কাউকে ভোট দিয়ে প্রতারিত বা বঞ্চিত হবে না। ঢাকা বিশ্ববিদ্যালয় হবে সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য একটি সুন্দর প্ল্যাটফর্ম, ডাকসু নেতৃত্ব দিবে সেই প্ল্যাটফর্মের। ধন্যবাদ আপনাকে। আবার কথা বলতে চাই আমার সহকর্মী ইকরাম হোসেনের সঙ্গে। ইকরাম, আমরা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনি যেটি বলছিলেন যে 43,000-এর বেশি ভোটার এই ডাকসু নির্বাচনে ভোট দিবেন, এর মধ্যে 21,000-এর মতো ভোটার আছে যারা অনাবাসিক। তো সেই অনাবাসিক শিক্ষার্থীদের মধ্যে এই ভোট নিয়ে কেমন আগ্রহ দেখছেন, বা তারাই কি বলছে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের 21,000 শিক্ষার্থী অনাবাসিক। আপনি জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় মুন্সিগঞ্জ, সেই গাজীপুরের টঙ্গী, নারায়ণগঞ্জ বা আরও দূরে থেকে শিক্ষার্থীরা কিন্তু প্রতিদিন সেই লাল বাসে করে আসে। ঢাকা বিশ্ববিদ্যালয় তাদের আবাসনের ব্যবস্থা করতে পারে নাই দেখে তারা হয়তো ক্যাম্পাসের বাইরে তাদেরকে থাকতে হচ্ছে। নির্বাচনকে ঘিরে তাদের মধ্যেও আগ্রহ আছে, তবে ক্যাম্পাসে যারা আছে তাদের থেকে কিছুটা কম আমি লক্ষ্য করেছি। কারণ এখানে আপনি জানেন যে 229 জন প্রার্থী আছে ডাকসুর 25টি পদের বিপরীতে। তারা বলছেন যে তারা সব প্রার্থীকে তাদের পক্ষে চেনা আসলে সম্ভব হয়নি, কারণ নির্বাচনের কিন্তু খুব কম সময় দেওয়া হয়েছে প্রচারণার ক্ষেত্রে। এছাড়া হল সংসদগুলোতেও কিন্তু আপনি দেখবেন যে প্রত্যেকটা পদের বিপরীতে বিভিন্ন অনেকগুলো প্রার্থী আছে। সেক্ষেত্রে তাদের মধ্যেও আগ্রহ আছে এবং তারা সেটা বাস্তবায়ন করবেন সে কথাটাই বলছেন। তবে তাদের চিন্তায় একটু সমস্যা হচ্ছে, সেই কথাগুলো কিন্তু আমাদের কাছে বারবারে তারা কিন্তু তুলে ধরেছেন। জি, ধন্যবাদ আপনাকে। তো এই পর্বে আমাদের এতটুকুই ছিল আলোচনা। এছাড়া আরও 3 জন প্রার্থী আমাদের সঙ্গে আছেন, তাদের সঙ্গে আমরা কথা বলবো। একটু রাব্বি, আপনার কাছ থেকে ঘুরে আসতে চাই। রাব্বি, ডাকসু নির্বাচন নিয়ে আলোচনা করতে যুক্ত হয়েছিলেন রিপোর্টার খান মোহাম্মদ রুমেল। জনপদের সময় আরও থাকছে। মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে রাজধানীর মুগদায় 3টি ফার্মেসিকে 90,000 টাকা জরিমানা, অস্বাস্থ্যকর পরিবেশের জন্য একটি রেস্টুরেন্টকে 30,000 টাকা অর্থদণ্ড। বুড়িগঙ্গায় নৌকা ডুবিতে নিহতদের গ্রামের বাড়ি শরীয়তপুরে চলছে শোকের মাতম। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে ভেদরগঞ্জ উপজেলার দক্ষিণ তারাবনিয়া গ্রামের পরিবেশ। শুক্রবার উদ্ধার হওয়া একজনের লাশ দাফন সম্পন্ন হয়েছে। আজ উদ্ধার হওয়া একই পরিবারের অপর 4 জনের লাশ গ্রামের বাড়িতে রোববার দাফন করার কথা রয়েছে। এখনও নিখোঁজ থাকা শাহিদের পরিবারে চলছে শোকের মাতম। 11ই মার্চ ডাকসু নির্বাচন, আজই প্রচারণার শেষ দিন। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন রিপোর্টার খান মোহাম্মদ রুমেল। আমরা আবারও চলে যাচ্ছি তার কাছে।
রাব্বি, আবারও আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। তো এবার আমরা কথা বলতে চাই সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের মনোনয়নে যিনি ভিপি পদে নির্বাচন করছেন নুরুল হকের সঙ্গে। তো নুরু, এর আগে আপনি যে প্রতিশ্রুতির কথাগুলো বলছিলেন, তো আপনি যদি নির্বাচিত হন সেই প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে আপনি কতটা আশাবাদী? দেখেন, আমরা কোনো ছাত্র সংগঠন ওইভাবে ছিলাম না, তারপরেও আমরা নৈতিকতার জায়গা থেকে যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ফাঁস নিয়ে আন্দোলন করে সেখানে সফল হয়েছি। 2018 সালে সারা দেশের ছাত্রদের যে দাবি ছিল কোটা সংস্কার আন্দোলন, সেটা তো আমরা সফল হয়েছি। আর প্রতিশ্রুতি যা দিয়েছি আমরা, 28 বছর যে জঞ্জাল নির্বাচন না হয় জমেছে, সেটা সরাতে একটু সময় লাগবে। আমরা সেজন্য 28টি দাবি স্পেসিফিকভাবে দিয়েছি, আমরা তার প্রত্যেকটি চেষ্টা করবো আমাদের জায়গা থেকে বাস্তবায়ন করার। তবে আমার কাছে একটা বিষয় হাস্যকর লাগে যে যারা গণরুম, গেস্ট রুম, রাজনৈতিক কর্মসূচির বিনিময়ে হলে থাকার নামক অপরাজনীতি চর্চা করে, তারাই এখন প্রতিশ্রুতি দিচ্ছে যে তারা নির্বাচিত হলে গণরুম, গেস্ট রুম তুলে দেবে। এটা আমার কাছে হাস্যকর লাগে যে তারা এতদিন কিছু করতে পারেনি, এখন ভোট নেয়ার জন্য শিক্ষার্থীদেরকে এরকম ফাঁকা ফুলঝুরি ছড়াচ্ছে। তাই আমি শিক্ষার্থীদের প্রতি অনুরোধ রাখবো যে আমি বললে আমাকে ভোট দেন, আসিফ ভাইকে ভোট দেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যাকে যোগ্য মনে করে আমরা চাই যে তাদেরকে নির্বাচিত করুক। এবং ডাকসু কোনো লেজুর ভিত্তিক ছাত্র সংগঠন নয়, সাধারণ ছাত্রীদের একটা কথা বলার ভয়েস হোক, সাধারণ শিক্ষার্থীদের সুযোগ সুবিধা অসুবিধা নিয়ে কথা বলার একটা প্ল্যাটফর্ম হোক। এবং আমার দৃঢ় বিশ্বাস যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কখনো সঠিক সিদ্ধান্ত নিতে ভুল করে না। তারা হয়তো সামনে জি ভাই, সহমত ভাই, হ্যাঁ ভাই বলে, কিন্তু ভোটের মাঠে তারা সঠিক সিদ্ধান্ত নেবে এবং ব্যালটে তারা সেটার প্রমাণ রাখবে বলে আমি দৃঢ় বিশ্বাস করি। ধন্যবাদ আপনাকে। কথা বলতে চাই ফয়সাল মাহমুদের সঙ্গে, যিনি বাম জোটের মনোনয়নে জিএস পদে নির্বাচন করছেন। ফয়সাল, আপনি যে প্রতিশ্রুতির কথাগুলো বলেছিলেন এর আগে, তো আপনি নির্বাচিত হলে সেই প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে আপনি কতটা আশাবাদী? দেখুন, আমরা যে প্রতিশ্রুতি দিয়েছি, আমরা প্রথমত বলতে চাচ্ছি যে আমরা দীর্ঘদিন করে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলন সংগ্রাম করে আসছি। আমরা ছাত্রদের যে কোনো অধিকারের প্রশ্নে, ছাত্রদের উপরে যে কোনো ধরনের নির্যাতনের বিরুদ্ধে আমরা সংগ্রাম করে আসছি। ফলে আজকে এখানে নির্বাচনকে কেন্দ্র করে এখানে ছাত্রলীগের নেতাও অনেক কথা বললেন। আমরা কিন্তু গত 10 বছরে ক্ষমতাসীন ছাত্র সংগঠনের কোনোদিনও দেখিনি তারা সাধারণ শিক্ষার্থীদের কোনো দাবি দাওয়া নিয়ে কোনো কর্মসূচি নিয়েছেন কিংবা তারা কোনো কথা বলেছেন। আমরা এমনও দেখিনি গত 10 বছরে তারা ডাকসু নির্বাচন নিয়ে কোনো কথা বলেছেন। ফলে আজকে আমরা কোনো নির্বাচনকালীন প্রতিশ্রুতি কেবলমাত্র দিতে চাচ্ছি না, আমরা চাচ্ছি আমরা যে লড়াই সংগ্রাম করতেছি, আমরা যে দীর্ঘদিন এখানে গণতান্ত্রিক একটা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করছে, আমরা শিক্ষার্থীদের গেস্ট রুম, গণরুম নামক নির্যাতনের কারাগার থেকে মুক্ত করতে চাচ্ছি। আমরা দীর্ঘদিন ধরে এখানে যে হলগুলোতে এখানে সরকার দলীয় ছাত্র সংগঠনের দখলদারিত্ব রয়েছে সেটা থেকে মুক্ত, সেগুলো আপনারা চাচ্ছেন, সেগুলো বাস্তবায়ন আপনি কতটা আশাবাদী? সেইটা যে আমরা যেটা নিয়ে কথা বলছি, সেইটা আমরা যেটা নিয়ে কথা বলে যাচ্ছি সেটাই আমরা আমাদের ইস্তেহারে নিয়ে এসেছি। এবং আমরা চাই আমরা নির্বাচিত হলে আমরা এই সংগ্রামটা আমরা অব্যাহত রাখবো। আমরা কোনো নির্বাচনকালীন প্রতিশ্রুতি না, আমরা যে সংগ্রাম করে আসছি, যে সংগ্রামের মধ্যে আছি সেই সংগ্রামের মধ্যেই আছি। আমরা কোনো নির্বাচনকালীন প্রতিশ্রুতি না, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি মুক্ত, স্বাধীন, গণতান্ত্রিক বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করতে চাই। ডাকসুর নির্বাচনে আমরা বিজয়ী হলে ওই যে কর্মসূচি আমাদের, সেই কর্মসূচি আমরা বাস্তবায়নের জন্য সর্বোচ্চভাবে চেষ্টা করে যাব। ধন্যবাদ আপনাকে। এবারে যেতে চাই স্বতন্ত্র জিএস প্রার্থী আসিফুর রহমানের কাছে। তো আসিফ, আপনি যেটি এর আগে বলছিলেন, তো সেই দাবিগুলো বা সেই যে প্রতিশ্রুতিগুলো সেগুলো বাস্তবায়নের ক্ষেত্রে আপনি কতটা আশাবাদী? আচ্ছা, সেক্ষেত্রে আমি একটু একটা প্রশ্নের উত্তর দিয়ে শুরু করতে চাই। হোসেন সাদ্দাম আমার কাছে একটা প্রশ্ন রেখেছেন যে আসলে উপাচার্যের ক্ষমতা কখনো প্রয়োগ হয়েছে কিনা, উপাচার্যের প্রচুর ক্ষমতা, সেটা কখনো প্রয়োগ হয়েছে কিনা। আপনি কি মনে করেন না যে 28 বছর যাবত ডাকসু নির্বাচন বন্ধ, এটা কি একটা উপাচার্যের ক্ষমতার প্রয়োগ? আপনি কেন মনে করেন না যে বছরের পর বছর অবৈধভাবে সিনেট বসেছে, হাইকোর্ট থেকে অলরেডি রায় এসেছে যে সিনেটগুলো বসেছে সেটা হচ্ছে অবৈধ ছিল, এবং কোনো ধরনের ছাত্র প্রতিনিধি ছাড়া সিনেটগুলো বসেছে, তারা বিভিন্ন ধরনের সিদ্ধান্ত নিয়েছে, বেশিরভাগ সিদ্ধান্ত সাধারণ শিক্ষার্থীদের বিরুদ্ধে গিয়েছে। তো আমরা সঙ্গে মনে হয় সাদ্দাম কিছু বলতে যাচ্ছে, উত্তরটা নিয়ে আসি। সাদ্দাম, একেবারে অল্প কথা। আমি তার কাছে জানতে চাচ্ছি আমাদের গঠনতন্ত্রে কি এই বিষয়টি নেই যে প্রত্যেক বছর ডাকসু নির্বাচন হতে হবে? আমি তার কাছে এটি জানতে চাচ্ছি। জি, সেটা কি বন্ধ করে রাখা উপাচার্যের ক্ষমতার অপপ্রয়োগ নয়? উপাচার্য তো প্রেসিডেন্ট হিসেবে নির্বাচনটা বন্ধ রেখেছেন। তো যাই হোক, আমি আশাবাদী কেমন সেই বিষয়ে বলতে গেলে প্রথমে আমি একটা বিষয় বলতে চাই যে আমরা চাই ডাকসু নির্বাচনটা সুষ্ঠু হোক, এটা হচ্ছে আমাদের মূল পয়েন্ট। এখানে অনেক ধরনের বাধা, অনেক ধরনের অনেকে আচরণবিধি লঙ্ঘনের অনেক অভিযোগই আছে, কিন্তু সেক্ষেত্রে হচ্ছে যে আমরা প্রধান গুরুত্ব দিচ্ছি হচ্ছে সময়ের বিষয়টা। 2টা পর্যন্ত ভোট, সেখান থেকে হচ্ছে 4 ঘন্টা বাড়ালে এমন কি ক্ষতি হবে প্রশাসন এখন পর্যন্ত সেটার কোনো ব্যাখ্যা দেয়নি। ব্যাখ্যা না দিয়ে হচ্ছে করতে হয়েছে, এবং মিডিয়ার উপর একটা বিধিনিষেধ আরোপ করা হয়েছে, মিডিয়ার উপর সেই বিধিনিষেধ তুলে দেওয়ার আমি দাবি জানাচ্ছি। ধন্যবাদ। ওকে, তো আমাদের কাছে আজকের আলোচনার এই ছিল। আগামী পরশুদিন যে নির্বাচনটি হতে যাচ্ছে প্রায় 3 দশক পর, সেই নির্বাচন সুষ্ঠু হোক এবং ছাত্রদের কল্যাণে কাজ করবে এমন একটি পরিষদ নির্বাচিত হোক, সেই প্রত্যাশা জানিয়ে শেষ করছি। রাব্বি।
মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে 3টি ফার্মেসিকে 90,000 টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি অস্বাস্থ্যকর পরিবেশে খাবার রাখার দায়ে একটি রেস্টুরেন্টকে 30,000 টাকা জরিমানা করা হয়। বিকেলে রাজধানীর মুগদায় অভিযান চালিয়ে এই 4টি প্রতিষ্ঠান থেকে 1,20,000 টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানে ফার্মেসিগুলোতে মেয়াদ উত্তীর্ণ ওষুধ ছাড়াও নমুনা ওষুধ পাওয়া যায়। এছাড়াও ইচ্ছে মতো মূল্য তালিকা করে ওষুধ বিক্রির প্রমাণ পায় আদালত। রোহিঙ্গাদের মৌলিক সেবা এবং সামাজিক সুরক্ষা দিতে বাংলাদেশের জন্য $16.5 কোটি মার্কিন ডলার অনুদান দেবে বিশ্বব্যাংক। বাংলাদেশি মুদ্রায় এ পরিমাণ প্রায় 1,400 কোটি টাকা। শুক্রবার ওয়াশিংটনে বিশ্বব্যাংকের প্রধান কার্যালয়ে বোর্ড সভায় অনুমোদন দেওয়া হয় এ অনুদান। বিষয়টি নিশ্চিত করে সংস্থাটির ঢাকা অফিস এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ইমার্জেন্সি মাল্টিসেক্টর রোহিঙ্গা ক্রাইসিস রেসপন্স নামে একটি প্রকল্পে অনুদান দেওয়া হবে। এ অর্থে রোহিঙ্গা আশ্রয় নেয়া এলাকায় নির্মাণ করা হবে ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র, সড়ক, ফুটপাত, ড্রেন, কালভার্ট ও সেতু। ক্যাম্পের ভেতর ও বাইরে বসবে সড়ক বাতি। 2.5 বছর আগে পাশের দেশ মিয়ানমার থেকে 7 লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়। একই সাথে 3 দশক আগে প্রবেশ করা রোহিঙ্গা সহ বর্তমানে তাদের সংখ্যা 11 লাখেরও বেশি। তৃতীয় দফার এ অনুদান সহ বিশ্বব্যাংক রোহিঙ্গাদের জন্য তাদের প্রতিশ্রুত $50 কোটি মধ্যে $44 কোটি নিশ্চিত করল। এ পর্যায়ে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। মধ্যরাতে শেষ হচ্ছে ডাকসু নির্বাচনের প্রচারণা, মিছিলে মুখর ঢাকা বিশ্ববিদ্যালয়। অভিযোগ পাল্টা অভিযোগ শেষ মুহূর্তেও। বিএনপিকে ছাড়াই কাল প্রথম ধাপে 78টি উপজেলায় ভোট গ্রহণ, বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান পেল 19 উপজেলা। এবং সদরঘাটে লঞ্চের ধাক্কায় নৌকাডুবিতে নিহতদের বাড়িতে শোকের মাতম, এখনও খোঁজ মেলেনি একজনের। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়ের।